স্বাধীনতার ৯ বছর পর সাল ১৯৫৬ ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি ভারতের সফরে আসে। Mr. Attlee was welcomed to India by Mr. Nehru, the Prime Minister. তখন উনার দেখা ক্যালকাটার তখনকার গভর্নর পিবি চক্রবর্তীর সঙ্গে হয়। এই মিটিং পিরিয়ডে পিবি চক্রবর্তী এবং অ্যাটলির মধ্যে ভারতের স্বাধীনতা নিয়ে কিছু কথাবার্তা হয়। তখন পিবি চক্রবর্তী খুবই সরল মনে অ্যাটলিকে জিজ্ঞাসা করে ব্রিটিশদের ভারত ছাড়ার পেছনে কী কারণ ছিল। এই প্রশ্নের উত্তর অ্যাটলি 3টি শব্দে দেয়, আজাদ হিন্দ ফৌজ। এবং চক্রবর্তী অ্যাটলিকে এও জিজ্ঞাসা করে স্বাধীনতার পেছনে গান্ধীর কতটা হাত ছিল। তখন অ্যাটলি যা বলে তা শুনে পুরো ভারতবর্ষ হতবাক হয়ে যায়। অ্যাটলি বলে মিনিমাল, অর্থাৎ খুবই অল্প। আজকে আমরা জানবো যদি ভারতের স্বাধীনতার পেছনে গান্ধীর তুলনায় নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান বেশি হয়, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু যদি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতো তাহলে ভারতের অর্থনৈতিক এবং সামরিক শক্তি কতটা বৃদ্ধি পেত, এবং আজকের দিনে দাঁড়িয়ে ভারত কি একটা সুপার পাওয়ারে পরিণত হতো, এমন অনেক পসিবিলিটি সম্পর্কে আজকের ভিডিওতে কথা বলবো। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। আর চ্যানেলটা নতুন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ইতিহাসবিদদের মতে নেতাজি সুভাষচন্দ্র বসুই স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। হ্যাঁ, এটা শুনে অনেকেই অবাক হবেন, কিন্তু এটাই সত্যি। তাহলে প্রশ্ন হলো কিভাবে? ফেব্রুয়ারি ১৯৪৩ জার্মানির কিল শহর থেকে একটা জার্মান সাবমারিন রওনা হয়। সাধারণত সেই সাবমারিনে সব জার্মানির নাজি সোলজার ছিল, কিন্তু তাদের মাঝে একজন ভারতীয় নাগরিকও ছিল যার নাম ছিল মাতসুদা। এই সাবমারিনের মিশন ছিল সাউথের দিকে ট্রাভেল করা এবং আফ্রিকার পাশ দিয়ে গিয়ে মিস্টার মাতসুদাকে জাপানে সেফলি পৌঁছানো। এই মিশনটা এত সহজ ছিল না, কেননা সমুদ্র ব্রিটিশ জাহাজে ভরা ছিল এবং সেই সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল, যখন জার্মানি এবং জাপান ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। ২৬শে এপ্রিল ১৯৪৩ প্রায় ২.৫ মাস পর সেই সাবমারিনটা মাদাগাস্কারের কোস্টে পৌঁছায় এবং তার সামনে দাঁড়িয়েছিল জাপানের এক সাবমারিন। কিন্তু সমুদ্রের তুফানি হওয়ায় দুই সাবমারিন একে অপরের দিকে 2 দিন ঘুরপাক খায়। কিন্তু ফাইনালি সমুদ্রের তুফান একটু বদ্ধ হয় এবং জার্মান সাবমারিন থেকে মিস্টার মাতসুদা ছোট্ট একটা বোট করে বেরিয়ে পৌঁছায় জাপানের সাবমারিনে। সেখানে ক্যাপ্টেন মাসাও তেরোকা উনাকে স্বাগত জানায়। এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি এবং জাপান একজন ভারতীয়কে সাহায্য করছে কেন? বন্ধুরা, তার কারণ ছিল মিস্টার মাতসুদা আর কেউ নয়, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং আজাদ হিন্দ ফৌজের এক অন্যতম প্রধান সেনা নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন। আমরা সবাই জানি নেতাজি সুভাষচন্দ্র বসুর মহত্ব এবং উনার পুরো জীবন এমনই রোমাঞ্চকর কাহিনীতে ভরা ছিল। কিভাবে উনি ব্রিটিশদের বোকা বানিয়ে ভারত থেকে জার্মানি যায় এবং সেখানে হিটলারের সঙ্গে দেখা করে, এবং তারপর রাশিয়া, জাপান এমনকি সিঙ্গাপুরে নিজের এক আর্মিও বিল্ড করে। ভারতের বাইরে থেকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধে সামিল হয় নেতাজি সুভাষচন্দ্র বসু। জাপানের সাহায্যে নেতাজি সিঙ্গাপুরে তার নিজের আজাদ হিন্দ ফৌজ তৈরি করে। এই সেনাবাহিনীতে সামিল ছিল ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির ভারতীয় নাগরিক, যাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান আটক করেছিল। এবং সেই সময় নেতাজি দেশের বাইরে থেকে ভারতীয়দের মনে নিজের দেশের প্রতি দেশপ্রেম জাগাতে থাকে। উনার ব্যক্তিত্ব এবং ভাষণের দ্বারা অনুপ্রাণিত হয়ে সেই সময় জাপানে আটক থাকা সেই ব্রিটিশ সেনা আজাদ হিন্দ ফৌজে সামিল হয় এবং নেতাজি এও বলে 1 বছরের মধ্যে উনার সেনাবাহিনী স্বাধীন ভারতে পা রাখবে। এর ভেতর আজাদ হিন্দ ফৌজ এবং জাপানের সেনা মিলে ইংরেজদের বিরুদ্ধে 2টি বড় যুদ্ধে জয় লাভ করে, এবং এই বিষয়ে খুশি হয়ে নেতাজির সম্মানে জাপান ইংরেজ থেকে জেতা আন্দামান নিকোবর দ্বীপ নেতাজিকে উপহার দেয়, এবং আন্দামান নিকোবর দ্বীপ স্বাধীন ভারতের প্রথম নন ব্রিটিশ শাসিত টেরিটরি হিসেবে পরিচিতি পায়। এবং নেতাজি সেখানে প্রথমবার ভারতের পতাকা এবং আজাদ হিন্দ সরকার গঠন করে। এই সরকারের রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী নেতাজি নিজে ছিলেন। এমনকি সেখানে আজাদ হিন্দ ফৌজ সরকারের নিজের ব্যাংক, কারেন্সি, রেডিও স্টেশন এবং আদালতও ছিল। এই আজাদ হিন্দ সরকারকে পৃথিবীর 9টি বড় বড় দেশ মান্যতা দেয়। তাদের মধ্যে জাপান, ইটালি, জার্মানি, ক্রোয়েশিয়া, মাঞ্চুরিয়া, বার্মা, ফিলিপিন্স, থাইল্যান্ড
এমনকি তাদের মধ্যে চীনও ছিল। এবং এই কারণেই অনেক ইতিহাসবিদরা এই মনে করে যে সুভাষচন্দ্র বসুই স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিল। এখন আমরা জানবো, যদি নেতাজি সুভাষচন্দ্র বসু পুরো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতো তাহলে ভারতের রূপরেখা কেমন হতো। হ্যাঁ, টাইটেলটা আপনি সঠিকই পড়েছেন। নেতাজি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক সংঘর্ষের নয়, বন্ধুত্বে পরিণত হতো। হ্যাঁ, বিষয়টা একটু অবিশ্বাস্য, কিন্তু এটা একদম সত্য। এটা জানার জন্য আমাদের 1939-এ যেতে হবে, যখন চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হওয়া ক্ষয়ক্ষতিতে ভুগছিল। তখন চীন ভারত এবং ন্যাশনাল কংগ্রেস থেকে সাহায্যের আহ্বান জানায় এবং তখনকার কংগ্রেস অধ্যক্ষ ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি 12 জুন 1939-এ অল ইন্ডিয়া চায়না ডে ঘোষণা করে এবং দেশের জনগণের কাছে চীনের দুর্দিনে তাদের সাহায্য করার আহ্বান জানায় এবং পুরো দেশ চীনের সাহায্যে হাত বাড়ায়। এবং নেতাজি সাহায্যের সেই টাকা কিছু অ্যাম্বুলেন্সের করে চীনে পাঠায়, সাথে চিকিৎসকের একটা দল সহ কিছু জরুরি ওষুধপত্রও পাঠান। এবং সেই সময় থেকে চীন এবং নেতাজির মধ্যে খুবই একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। এর জন্যই আজাদ হিন্দ ফৌজকে মান্যতা দেওয়া দেশের মধ্যে একটা দেশ চীনও ছিল। আর এসব কারণের জন্যই সবাই মনে করে, যদি প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু হতো তাহলে ভারতের সঙ্গে চীনের সম্পর্ক সংঘর্ষে নয়, বন্ধুত্বের হতো। আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন লক্ষ্মী সেহগালের মতে নেতাজি সবসময় ভারত ভাগের বিরুদ্ধে ছিলেন এবং নেতাজি ওনার মতামত গান্ধীজি এবং নেহরুকেও বলেন। নেতাজি মনে করতেন ভারত ভাগ হলে ভারতে ধর্মান্তিক দাঙ্গা বৃদ্ধি পাবে, সেই দেখে ভারতের আরেকটা রাজ্য ভারত থেকে বিভক্ত হওয়ার ইচ্ছা ঘোষণা করবে। আর নেতাজির এই চিন্তা অনেক দিকেই দেখতে গেলে সঠিক প্রমাণিত হয়। আজকের দিনে ভারতের বিভিন্ন রাজ্য ভারত থেকে আলাদা হওয়ার বিভিন্ন মুভমেন্ট চালাচ্ছে, যেমন নর্থ ইস্টে মণিপুর, নর্থে জেএনকে এবং পাঞ্জাবে খালিস্তানি সেপারেট মুভমেন্ট। কিন্তু যদি ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি হতেন তাহলে ভারত পাকিস্তান ভাগটা ভারতকে দেখতে হতো না। এর একটা বিশেষ কারণ হলো কংগ্রেসের বাকি লিডারের পার্থক্যে নেতাজি মুসলমান সংখ্যালঘুদের মধ্যে জনপ্রিয় ছিল। নেতাজি নিজে এমন এলাকা থেকে আসেন যেখানে মুসলিমদের সংখ্যা অনেক বেশি এবং উনি কখনোই হিন্দু এবং মুসলমানদের আলাদা চোখে দেখেননি। সাল 1937-এ কংগ্রেসে 10% কম মুসলমান নেতা ছিল, কিন্তু নেতাজির আজাদ হিন্দ ফৌজে 30 থেকে 40% মুসলমান সেনা ছিল, যারা নেতাজির ভাষণের দ্বারা প্রভাবিত হয়ে আজাদ হিন্দ ফৌজে যোগদান করে। এবং উনি বেঁচে থাকলে 1947-এ হওয়া হিন্দু মুসলিমদের মধ্যে মর্মান্তিক দাঙ্গার আশঙ্কা খুবই কম ছিল। ইতিহাসবিদদের মতে মুসলিম জনগণ, সংখ্যালঘু মুসলিম লিডার এবং জিন্না নিজে নেতাজি সুভাষচন্দ্রের ব্যক্তিত্বে প্রভাবিত ছিল। সুভাষচন্দ্র বসু যদি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতো তাহলে পুরো এশিয়ার চেহারাটাই আজকের দিনে অন্যরকম হতো। না ভারতের পার্টিশন হতো এবং ভারত চীন রাশিয়ার ঊর্ধ্বে সবচেয়ে বড় সুপার পাওয়ারে পরিণত হতো। নেতাজির নেতৃত্বে গান্ধীজির শান্তিপূর্ণ আন্দোলনের তুলনায় স্বাধীনতা সংগ্রামীর সংঘর্ষের দ্বারা ভারত পরাধীনতার চাল ভেঙে ফেলত।